আমরা জানি আরজি করে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের রোষ, সাধারণ মানুষের রাগ আছড়ে পড়েছিল। মানুষ রাস্তায় নেমেছিলেন। চিকিৎসকদের একটা অংশ রাস্তায় নেমেছেন। তারা মনে করছেন আমাদের চিকিৎসা পরিষেবার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে। মানুষকে সুস্থ স্বাস্থ্য পরিষেবা দিতে এই দুর্নীতি দূর করা খুব দরকার। তার দাবিতে তারা সরব রয়েছেন, বারবার রাস্তায় নামবার আহ্বান জানাচ্ছেন নাগরিককেও। কারণ শুধুমাত্র চিকিৎসকদের একার দায় নয়, আসলে চিকিৎসা পরিষেবায় যদি দুর্নীতি বাসা বাঁধে তার ধাক্কা বা তার রেশটা শেষ পর্যন্ত নাগরিকের উপরে গিয়েই পড়ে। তাই নাগরিককে নামতেই হবে, দাবি তুলতেই হবে। আরজি করে যে ঘটনা ঘটেছে ভয়াবহ ভয়ঙ্কর ঘটনা। একটা মেয়ে যেভাবে কর্মরত অবস্থায় প্রাণ হারিয়েছেন, নির্যাতিতা হয়েছেন, তারপরে নাগরিকদের এটা দায় প্রতিবাদে সরব হওয়া, প্রতিবাদটা বাঁচিয়ে রাখা, প্রতিবাদটা ছড়িয়ে দেওয়া, এটা নাগরিকদের দায়। আমরা দেখেছি নাগরিক আন্দোলন একটু স্থিমিত হতেই আবারও শাসক আগ্রাসী হয়ে উঠছে, আক্রমণাত্মক হয়ে উঠছে। বারবার নানাভাবে এই আন্দোলনকে, এই প্রতিবাদকে কালিমালিপ্ত করবার চেষ্টা করা হচ্ছে। বারবার বিভিন্নভাবে এই প্রতিবাদটাকে নিয়ে নানা কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রূপ করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আবারও নাগরিকদের একাধিক সংগঠন এবং নাগরিক সমাজের বেশ কিছুজন আবারও আগামী 5 তারিখ স্বাস্থ্য ভবন অভিযানে নামবার ডাক দিয়েছেন। তারা মনে করছেন যে নাগরিকদের পথে থাকতে হবে, কোনোভাবেই এই প্রতিবাদের রেশটাকে স্থিমিত হতে দেওয়া যায় না। এটা যদি থেমে যায়, প্রতিবাদ থেকে নাগরিক যদি সরে যায়, তাহলে এই ভয়াবহ ঘটনা চলতেই থাকবে এবং স্বাস্থ্য পরিষেবায় যে ভয়াবহ দুর্নীতি, সেই দুর্নীতিটাও চলতেই থাকবে। এটাকে বন্ধ করতে হবে। প্রান্তিক মানুষ, একেবারে রাজ্যের যে প্রান্তিক মানুষেরা সরকারি স্বাস্থ্য পরিষেবার উপরে নির্ভর করে, তারা এই দাবির সাথে সংশ্লিষ্ট হবেন, তারা এই দাবির সাথে একাত্মবোধ করবেন। যেভাবে বলা হচ্ছে যে এটা শুধুমাত্র শহুরে কিছু ডাক্তারদের দাবি দেওয়া, তার উল্টো পথে গিয়ে প্রমাণ করতে হবে যে দাবিটার সাথে প্রান্তিক মানুষের স্বার্থ জড়িত। হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা সুস্থ হয়ে উঠুক, এই দাবিতে নাগরিক সমাজ আবারও আগামী 5 তারিখ পথে নামছে। তারা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছেন, পথে নামুন। স্বাস্থ্য ভবনই আসলে অস্বাস্থ্যের মূলত চাষ করে চলেছে। সেই স্বাস্থ্য ভবনে যেভাবে অস্বাস্থ্যের চাষ হয়, তাকে প্রতিরোধ করতে, তার বিরুদ্ধে সোচ্চার হবার জন্য নাগরিককে পথে নামবার আহ্বান জানাচ্ছেন নাগরিকদের বিভিন্ন সংগঠন। আগামী 5 তারিখ ঠিক 2টোর সময় করুণাময়ীর কাছ থেকে তারা যাত্রা করে স্বাস্থ্য ভবনের দিকে যাবেন, প্রতিবাদ করতে, প্রতিবাদ জানাতে। দিকে দিকে প্রতিবাদটা ছড়িয়ে দিতে চাইছেন তারা চাইছেন, নাগরিকদের বিভিন্ন সংগঠন চাইছেন প্রতিবাদ জারি থাক, শাসক চাপে থাক, অন্তত গণতান্ত্রিক মানসিকতা অর্জন করুন আমাদের রাজ্যের শাসক। তারা গণতান্ত্রিক মানসিকতায় সবাইকে নিয়ে ভাবুন, মানুষের প্রতিবাদের বার্তাটা শুনতে চাইবার কানটা তৈরি করুন। এটা চাইছেন নাগরিকদের বিভিন্ন সংগঠন। তাই আগামী 5 তারিখ তারা আবার সবাইকে পথে নামবার জন্য বলেছেন। যে প্রতিবাদটা গড়ে উঠেছে, যেভাবে অভয়াকাণ্ড ঘটেছে, তারপরে নাগরিকদের দায় থাকে। শুধুমাত্র মোমবাতি হাতে দাঁড়ানো নয়, নাগরিকদের আরও কিছু দায় থাকে। এমন ঘটনা যাতে আর না ঘটে সেটা নিশ্চিত করতে নাগরিকদের প্রতিবাদ আর প্রতিরোধের বার্তাটা পৌঁছে দেওয়াটা খুব জরুরি। প্রতিবাদ আর প্রতিরোধে সোচ্চার হওয়াটা শাসককে চাপে রাখবে, গণতান্ত্রিক ব্যবস্থার সুস্থতা বজায় রাখবে। এটাই হওয়া উচিত। নাগরিকরা সেই দায় পালনে কতটা সচেতন সেটা আমাদের আলোচনার বিষয়। আমরা বুঝতে চাইব নাগরিকদের নামতেই হবে, নাগরিকদের নামাতেই হবে। কারণ স্বাস্থ্য পরিষেবায় যদি দুর্নীতি বাসা বাঁধে, শেষ পর্যন্ত সেই বিপর্যয়টা কিন্তু নাগরিকদের উপরেই নেমে আসে।
এটা বোঝার সময় এসেছে। তাই নাগরিকদের দায় নিয়ে আমরা একটা আলোচনা রাখতে চাইছি। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে যারা সরাসরি সংযুক্ত হয়েছেন, আসুন প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার। আমাদের সঙ্গে রয়েছেন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মুখ হয়ে উঠেছেন, যাকে অনেক রকম হেনস্থার মুখে পড়তে হচ্ছে এই সময়, সেই আশফাকুল্লাহ নাইয়া। আমাদের সঙ্গে রয়েছেন অভয়া, যে মঞ্চ তৈরি হয়েছে প্রতিবাদের মঞ্চ, তার অন্যতম সদস্য সমাজকর্মী মিতা চক্রবর্তী, এবং আমাদের সঙ্গে রয়েছেন গণগায়ক অসীম গিরি। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আসব পবিত্র সরকার। পবিত্রবাবু আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর সরকার, আপনাকে আমার যেটা জিজ্ঞাসা আছে, আমি বারবার বুঝতে চাইছি যে নাগরিকদের দায়, একটা ঘটনা ঘটবার পরে স্বতঃস্ফূর্তভাবে নাগরিকরা পথে নেমেছেন, তারা প্রতিরোধে সোচ্চার হয়েছিলেন, কিন্তু এখন শাসক ভয় দেখাচ্ছে, রক্তচক্ষু দেখাচ্ছে। এটা সবসময় হয়ে আছে, কিন্তু তারপরেও বোধহয় নাগরিকদের দায় থাকে এই প্রতিবাদটাকে, এই প্রতিরোধের যে বার্তাটাকে, এটা বজায় রাখা। যদি না রাখা যায় তাহলে শেষ বিচারে আমাদের গণতন্ত্র যেমন দুর্বল হয়, তেমনি যেটা বারবার করে আমাদের বলতে হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবায় যে দুর্নীতি বাসা বেঁধেছে, তার বিপর্যয়টা, তার ধাক্কাটা তো আসলে নাগরিকদের উপরেই এসে শেষ পর্যন্ত নামে। হ্যাঁ, নিশ্চয়ই। কারণ একটা সুস্থ প্রশাসন যদি না থাকে, সেই প্রশাসনকে সুস্থতার দিকে ঠেলে নিয়ে যাওয়া নাগরিকদের দায়। সেটা হয়তো নির্বাচনের মাধ্যমে একভাবে হতে পারে, কিন্তু নির্বাচনের বাইরেও নাগরিকদের সবসময় সচেতন একটা দায়িত্ব নিতে হবে যে প্রশাসনকে যথাস্থানে রাখা, যাতে তা নাগরিকদের উপকারী, নাগরিকদের সমর্থন, নাগরিকদের সহায়তা করে। কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় এখন প্রশাসন নানাভাবে নাগরিকদের অধিকার খর্ব করবার চেষ্টা করছে, নাগরিকদের বঞ্চনা করছে। তার মধ্যে আমি যাচ্ছি না। এই তিলোত্তমার ঘটনাটা শুধু একটি মহিলা ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনা নয়, সেটা যথেষ্ট মর্মান্তিক ব্যাপার। একদম। কারণ সরকারি আশ্রয়ে, সরকারি কর্মস্থলে একটি মেয়ের এই ওপর এই জঘন্য ঘটনাটা ঘটল, সেটা মর্মান্তিক ব্যাপার। কিন্তু সেই সঙ্গে সঙ্গে অনেকগুলো বলবো যে কুৎসিত সত্য আমাদের সামনে বেরিয়ে এলো। সেগুলো কি? যে এক হচ্ছে ডাক্তারি সেবার, পরিষেবার জঘন্য একটা অবস্থা, পরিষেবার। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষার, ডাক্তারি শিক্ষার, চিকিৎসা শিক্ষার একটা দুরবস্থা। কাকে খুশি রাখলে বেশি নম্বর পাওয়া যাবে, ফার্স্ট ক্লাস পাওয়া যাবে, কাকে খুশি রাখলে পোস্টিংটা ভালো হবে, ইত্যাদি ইত্যাদি, একটা দুরবস্থা। তৃতীয় হচ্ছে ডাক্তারি ব্যবস্থার মধ্যে দুর্নীতি, অপরিসীম দুর্নীতি। এই জাল স্যালাইন থেকে শুরু করে যা যা বর্জ্য পদার্থ নিয়ে যে দুর্নীতি হতে পারে, আমরা সাধারণ নাগরিকেরা সেটা বুঝতেই পারতাম না, সেটা নিয়ে দুর্নীতি হচ্ছে। যে ফলে এই ওই ধর্ষণ এবং মৃত্যুর ঘটনাটা থেকে অনেকগুলো কুৎসিত ঘটনা আমাদের সামনে উদ্ঘাটিত হলো। এটা একেবারে নাগরিকের প্রত্যক্ষ স্বার্থে আঘাত করছে, সাধারণ নাগরিকের। কারণ সাধারণ নাগরিকের দাবি কি? প্রথমে তো একটা খাদ্য চাই, তারপরে একটা বাসস্থান চাই, তারপর শিক্ষা চাই, তারপরে চিকিৎসা। এগুলো আমি পরে পরে বলছি, কিন্তু সবগুলো একসঙ্গে চাই, সবগুলো একসঙ্গে চাই, কোনো ক্রম নেই। ফলে এই যে চারটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ঘটনা, সেইখানে যদি আঘাত আসে, সেইখানে যদি বঞ্চনা আসে, এবং সেইখানে যদি অনাচার দেখা দেয়, ফলে নাগরিককে ঝাঁপিয়ে পড়তেই হবে, জেগে থাকতে হবে, সংগ্রামটা জারি রাখতে হবে। একটু আশফাকুল্লাহ নাইয়ার কাছে আসি। ডাক্তার নাইয়া, ঠিক এই মুহূর্তে আমরা জানি আপনার উপরে যে চাপ শুরু হয়েছে, নানাভাবে আপনাদের হেনস্থা করবার প্রয়াস চলছে, কোথাও মনে হচ্ছে কি যে
আন্দোলনের রাশ একটু আলগা হয়ে যাচ্ছে কিংবা স্থিমিত হয়ে যাচ্ছে? কোথাও মনে হয় না যে ঠিক এই সময় প্রতিবাদটা জারি রাখা, প্রতিবাদের বার্তাটা আরও বেশি করে সামনে নিয়ে আসাটা খুব জরুরি? সেখানে কোথাও ভাটা পড়ছে? একটা সমাজে যখন শিক্ষার জায়গাটা কমে যাবে, শিক্ষার জায়গাটা যখন কমে যাবে, জ্ঞানের জায়গাটা যখন কমে যাবে, তখন ওই আমাদের মতো মানুষের আর বানরের কোনো পার্থক্য থাকবে না। একটা বানরের সামনে যদি আপনি একটা কলা দেন আর একটা টাকা দেন, বানর কলাটা চুজ করবে এই জন্য যে ও জানে না টাকা দিয়ে কলা কিনতে পাওয়া যায়। তো আমাদের ঠিক ওই একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে আমরা অ্যাকচুয়ালি ওই যে জ্ঞান বা শিক্ষা বলুন বা ভাবনা বলুন, ওই জায়গাটা আমাদের ভোঁতা পড়ে গেছে। আমরা দুটো শ্রেণীতে ভাগ হয়ে গেছিলাম। একদল যারা অত্যন্ত অগ্রগতির জন্য নিজেদের শিক্ষা, বিজনেস এগুলো নিয়ে অত্যন্ত বিজি হয়ে যাচ্ছে, আর আরেক দল এতটাই লেজি হয়ে যাচ্ছে যে যে তারা না শিক্ষা নিয়ে আন্দোলন করছে, না বিজনেস নিয়ে ভাবছে। তারা ওই আপনার এক প্লেট বিরিয়ানি আর একটু মদের পিছনে দৌড়াচ্ছে। তো মুশকিল হয়ে গেছিল, যারা বুঝছিল এবং যারা অগ্রগতির পক্ষে যে ব্যক্তিগুলো, তাদের বলার সময় ছিল না। আর যারা লেজি ম্যান, যারা অগ্রগতির দিকে ভাবেও না বা ভাবার সময় পান না, সেটাও শিক্ষার কারণে, তাদের শোনার সময় ছিল না। তো এই দুটোর না একটা গ্যাপ তৈরি হয়ে গেছিল আমার মনে হয়। তো নাগরিক সমাজ হিসেবে আমার মনে হয়, আমি অ্যাজ এ ডক্টর ছেড়ে দিলাম, একজন নাগরিক হিসেবে আমাদের এই যে মেলবন্ধনের যে প্রয়াসটা আমরা শুরু করেছি, এটা তো অবশ্যই জীবন্ত রাখা আমাদের খুবই জরুরি। এই জন্য যে ভবিষ্যতে যে দেখুন, প্রত্যেকটা আগে ডাক্তারির অনেক আগে আমরা নাগরিক। 18 বছর বয়সে আমার ভোটার অধিকার হয়ে গেছিল। তো একজন নাগরিক হিসেবে, মানে আমি যদি ব্রিটেনে যাই, আমি যদি কানাডায় যাই, আমি যদি অন্য কোনো কান্ট্রিতে যাই, ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি আজ থেকে 10 বছর 12 বছর আগেই হয়ে গেছিলাম। তো নাগরিক সত্তা আমাদের মনে হয় দায়িত্বটা অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই দুটোর মেলবন্ধন যেভাবে একটা জায়গা তৈরি হয়েছে, সেটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে বলুন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে বলুন, কিংবা সমাজে যে সচেতনতার আন্দোলন বলুন, সেই জায়গাটা আমাদের মনে হয় করে যেতে হবে। এই মেলবন্ধন করার জন্য যেমন আমাদের এই শ্রদ্ধেয় মানুষজন যারা আছেন, ওনাদের অভিজ্ঞতা আমাদের লাগবে, তেমন সমাজের তরুণ সমাজ, যুব সমাজকে যারা একটু হলেও ভাবে, তাদেরকে এই দায়িত্ব নিয়ে আগিয়ে আসতে হবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, হেলথ সিস্টেমের ক্ষতি হলে কিন্তু বাংলার হেলথ সিস্টেম ক্ষতি হচ্ছে। শিক্ষা এডুকেশন সিস্টেম ক্ষতি হলে বাংলার এডুকেশন সিস্টেম ক্ষতি হচ্ছে। যখন 10 বছর পর আমি অন্য কোনো একটা কোথাও কাজে যাব বা কোথাও কোনো গিয়ে নিজে বাংলার যে গর্বের কথাগুলো যখন তুলে ধরবো, তখন কিন্তু এই খারাপ সময়টাও লোক নিয়ে করবেন, আমাদেরকে সমালোচনা করবেন। তো এটা কিন্তু আমার মনে হয় এক এবং অভিন্ন এবং গুরুদায়িত্ব এই মুহূর্তে, যে আমাদের ওই সচেতনতার মেলবন্ধন ঘটিয়ে বাংলাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে ধরনের যেখানে যা দুর্নীতি হচ্ছে, শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয়, প্রত্যেকটা দুর্নীতির জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং এরকমভাবে যে যতক্ষণ না দুর্নীতি বন্ধ হবে, ততক্ষণ না আমাদের যুদ্ধ করে যেতে হবে। এক্ষেত্রে ব্যক্তি ডক্টর নাইয়া আমার মনে হয় ইম্পর্টেন্ট নয়। এই ভাবনাটাকে যে বা যারা উঁচু করার চেষ্টা করছে, সবাইকেই আমাদের বাঁচিয়ে রাখার প্রচেষ্টা করতে হবে এবং যুদ্ধ চালিয়ে যেতে হবে। আমি মিতাদির কাছে আসি। মিতাদি অভয়া মঞ্চের অন্যতম সদস্য। মিতাদি, আবারও যেটা দাবি করা হচ্ছে, বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকে আগামী 5 তারিখ আবারও পথে নামবার জন্য বলা হয়েছে। একটা কথা বলি, ঘটনাটা তো ঘটেছে একেবারে শহরে, কলকাতার প্রাণকেন্দ্রে, এবং মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আমি আগেও বলেছি, আজকেও বলছি, স্বাধীনতা তো পশ্চিমবঙ্গে এই আলোড়ন আমরা দেখিনি। মানে আমরা তো অনেক পরের, আমাদের আগের প্রজন্মও তারা দেখেননি আর কি। কিন্তু তার দুটো যদি কারণ আমি বলি, একটা বড় কারণ তো এইরকম প্রাতিষ্ঠানিক খুন, প্রাতিষ্ঠানিক সুপরিকল্পিত খুন একটা শিক্ষা কেন্দ্রে, এবং সত্যি বিরলতম ঘটনা এটা একটা, যেভাবে মেরেছে আর কি, প্যাটার্ন অফ, মানে সমস্ত ব্যাপারটা যেভাবে সাজানো হয়েছে, এটা পশ্চিমবঙ্গের মানুষ কেন সারা পৃথিবীর মানুষ দেখেনি। এই একটা ব্যাপার সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে, মানে আবিশ্ব মানুষজন কেঁপে উঠেছেন। এক, দুই হচ্ছে
এর সাথে মানুষের মনে পুঞ্জীভূত রাগ ক্ষোভ ছিল, সেটা হচ্ছে শিক্ষা জেলে, খাদ্য জেলে, স্বাস্থ্যও জেলে। এবং আমাদের সংবিধান প্রদত্ত যে মৌলিক অধিকার, যেগুলো আমাদের পাওয়ার জন্য আমরা কারুর মানে রাষ্ট্রের অনুকম্পার দরকার হয় না, বরং রাষ্ট্রই আমাদের দিকে চেয়ে এগুলো করা উচিত, তার থেকে আমরা অনেক দূরে সরে আছি, অনেক দূরে সরে আছি। কাজেই সেইটা মিলে, এই দুটো মিলে একটা চূড়ান্ত ক্ষোভে মানুষ ফেটে পড়েছিল। এবার আমরা বলেছি, এখনো বলছি, গঙ্গার জোয়ার ভাটার মতো প্রত্যেক আন্দোলনেই কিন্তু খানিকটা ওঠানামা চলে। এখন কারুর মনে মিতাদি, আমি শুধু এটুকু উল্লেখ করি যে প্রথমে ঘটনাটা ঘটবার অভিঘাতে নাগরিকদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদের রেশটা ছিল, এখন সেটা কিছুটা স্তীমিত হবার ফলে লক্ষ্য করে থাকবে নিশ্চয়ই যে আমাদের সরকার, আমাদের শাসক কিন্তু আগ্রাসী হচ্ছে। এই যে আশফাকুল্লাহ নাইয়া কিংবা দেবাশিস হালদার, এদের উপরে যেমন নানাভাবে আক্রমণ নামিয়ে আনছে, সাধারণ নাগরিকদের উপরে বিভিন্নভাবে ভয় দেখানোর প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে গেছে। এটাকে মোকাবিলা করেই আন্দোলনটাকে পরিসরটাকে আরো বাড়াতে হবে, সেটা কাজটা কিন্তু কঠিন। সেই ব্যাপারে ভাবনাটার কথা আমি জিজ্ঞাসা করছি আর কি। এই ব্যাপারটা কঠিন হলেও আমার মনে হয় জুনিয়র ডাক্তারবাবুরা এবং সিনিয়র ডাক্তারবাবুরা, তার সাথে আমরা যারা আছি, আমাদের মনোবলটা এতটাই স্ট্রং যে আশফাকের উপরে যে ঘটনাটা ওরা করেছে, তাতে কিন্তু ওনারাই ব্যাকফুটে পড়ে গেছেন, কারণ মানুষজন এটা পছন্দ করেনি। আর এই ঘটনা রাষ্ট্র, এটা হচ্ছে তোমরা থ্রেট কালচার যেটাকে বলছো, আমি সেটাকে বলি রাষ্ট্রীয় সন্ত্রাস, বারবারই বলি রাষ্ট্রীয় সন্ত্রাস। এই সন্ত্রাস ওরা যত করবে, যত আগ্রাসী হবে, মানুষ মুখে হয়তো কিছু বলতে, সাধারণ মানুষ মুখে হয়তো কিছু বলতে পারবে না, কিন্তু তারা ভেতরে ভেতরে অত্যন্ত ক্ষুব্ধ হবে এবং এই ব্যাপারগুলো প্রশাসনের বিপক্ষেই চলে যাবে। ফলে এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব দুশ্চিন্তিত নই, কিন্তু যে ব্যাপারটায় খানিকটা আমরা পিছিয়ে আছি সেটা হচ্ছে আমরা প্রত্যন্ত গ্রামে এটাকে ছড়িয়ে দিতে পারিনি। অসীম গিরি রয়েছেন আমাদের সঙ্গে। অসীম গিরি সেই মানুষ যিনি এর আগের সরকার বদলের সময় মনে করেছিলেন যে সরকার ভালো কাজ করেনি, পরিবর্তন দরকার, নাগরিক সমাজের অংশ থেকেই তিনি দাবিটা তুলেছিলেন, আর এখনো মনে করছেন দরকার বদলের, দরকার প্রতিবাদের, সমস্ত নাগরিককে এক হতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি অসীমবাবুর কাছে যে প্রশ্নটা রাখবো, যে মানুষকে এক হতে হবে তো বোঝা গেল, কিন্তু মানুষ কি তার রাজনৈতিক, বিশেষ করে রাজনৈতিক মানে দলীয় রাজনৈতিক আনুগত্য অতিক্রম করে একত্রিত হতে পারবে, এক পরস্পরের সাথে বাঁধতে পারবে? প্রথমে প্রণাম জানাই, আমার শিক্ষক এখানে বসে আছেন ডক্টর পবিত্র সরকার, আমার শ্রদ্ধেয় শিক্ষক বন্ধু মিতা এবং ডাক্তার নাইয়া। এই আন্দোলনটার সাথে তো আমি প্রথম থেকেই যুক্ত। বর্তমানে আমার কলার বোন ভেঙে যাওয়া, আমার বাড়িতে থাকতে হচ্ছে, এই হচ্ছে মুশকিলটা। অনেক কষ্টে বেরিয়ে টেরিয়ে যাচ্ছি তবুও। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা আরজি করে একটা বড় মিটিং হয়েছিল, সেই মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা এবার আস্তে আস্তে গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় আন্দোলনটাকে ছড়িয়ে দেব। এবার বিষয়টা হচ্ছে যে ডাক্তারবাবুদের ওপর যেভাবে থ্রেট আসছে, মানে যেভাবে হচ্ছে আর কি, ডক্টর নাইয়ার ওপর থ্রেট এসছে, ডক্টর নন্দর ওপর থ্রেট এসছে, দেবাশিসের ওপর থ্রেট এসছে, অনেক জায়গায় থ্রেট আসছে। মানে ব্যাপারটা হচ্ছে যে থ্রেট কালচারের বিরুদ্ধে এরা বিদ্রোহ করছেন, এবং আমার ধারণা তিলোত্তমাও তো এই থ্রেট কালচার, মানে এই যে নোংরামি, এই সংস্কৃতি, একদম এই সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই তো তাকে হত্যা করা হয়েছে, নইলে কেন করা হবে? বিষয়টা এরকম। এবার প্রশ্নটা হচ্ছে যে এই থ্রেট কালচারটা কিন্তু চলছে। একটা অদ্ভুত জিনিস দেখুন, গতকাল না আজকে, কবে একটা সরস্বতী পুজো, আজকে বোধ হয় আজকে এবং কালকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমরা দেখতে পেলাম যোগেশচন্দ্রী ল কলেজে দুটো গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। ছাত্রছাত্রীরা উই ওয়ান্ট জাস্টিস বলছে, আর বলছে এটা হচ্ছে সিপিএম এর লোক। এইভাবে তৃণমূল তাদের বক্তব্য রাখছে। মানে যা আন্দোলন করবেন, কুণাল ঘোষের কথা অনুযায়ী এটা হচ্ছে বাম আর অতিবাম, বাম আর অতিবাম। সেটা যে কারা আমরা ঠিক জানি না, কারা বাম আর কারা অতিবাম, মানে আন্দোলন করলে এটা হবে, বিষয়টা এরকম। প্রথম প্রশ্ন হচ্ছে
তুমি যে কথাটা বারবার তোলবার চেষ্টা করছো অনুপম, আমরা যদি না প্রান্তিক মানুষের কাছে, প্রান্তিক মানুষ বলতে আমি মফস্বল টাউনগুলোতেও যদি যেতে পারি, যেটা উঠেছিল আন্দোলন, আমি দেখেছিলাম যখন হাঁসখালিতে আমি ছিলাম, তুমি জানো সেই হাঁসখালিতে যখন রেপটা হয় সেই সময় তুমি এই টিভিতে ধরেছিলে আমায়, সেই হাঁসখালিতে পর্যন্ত ডাক্তারদের আন্দোলন পৌঁছে গেছে। প্রত্যন্ত গ্রাম, বেনালি, বগুড়ার যে বেনালি গ্রাম, নতুন গ্রাম, নাইকুড়া, এই সমস্ত জায়গায়, গোটা নদিয়া জেলায় আমি ছিলাম, সমস্ত জায়গায় প্রতিবাদ ধ্বনিত হয়েছে। সেটা একটা জায়গায় গিয়ে প্ল্যান করে এটাকে একটা জায়গায় ঠেলে দেওয়া হয়েছে। এটা করেছে তৃণমূল সরকার। অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে, একটু চা খাও, একটু এই খাও, তোমরা কি চা খাবে না, এইসব বলে টোলে এই মিষ্টি কথাটা তাই বাচ্চা ছেলেগুলোকে, বাচ্চা ছেলেই বলবো, এরা আমাদের সন্তানের মতো, তো এই বাচ্চা ছেলেগুলোকে বুঝিয়েছে। এবং তারপর আরম্ভ হয়ে গেছে থ্রেট, আবার থ্রেট। ডক্টর নাইয়ার ওপর যেটা হয়েছে এটা থ্রেটই, কিঞ্জল নন্দর ওপর যেটা হয়েছে সেটা থ্রেটই, দেবাশিসের উপর যেটা হচ্ছে এটা থ্রেটই, সবটাই থ্রেট। কিন্তু একদম নাইয়ার উপরে যেটা হয়েছে সেটা তো অদ্ভুত, মানে ভাবা যায় যে কোথাও একটা পোস্টার পড়েছে, তা ওনার ডিগ্রিটা ভুল লিখেছেন, সেই জন্য উনি নাকি। আমার একটা জিনিস মনে হয়েছে অনুপম, ডক্টর নাইয়া যে সংখ্যালঘু সম্প্রদায় উনি মনে করেন না, কিন্তু তৃণমূল তো খুব নাকি সংখ্যালঘুদের সরকার। প্রথম আক্রমণ কিন্তু ওর ওপর হয়েছে, দেখেছো, লক্ষ্য করেছো নিশ্চয়ই, ওর ওপর হয়েছে প্রথম আক্রমণ। আমরা আলোচনা করছিলাম যে গ্রামের ছেলে, এবং ওর ওপর আক্রমণ হয়েছে। কারণ ডক্টর মাহাতোর ওপর হয়নি, কারণ মাহাতো অনেক বেশি এনলাইটেন্ড বলে, আর দ্বিতীয়ত ট্রাইবাল সম্প্রদায়ের লোক, হয়নি দুম করে, কারণ কোথায় কি হয় কিচ্ছু বলা যায় না, ব্যাপারটা এরকম হয়ে যেতে পারে ডক্টর মাহাতোর ওপর আক্রমণ হলে, এটা আমার মনে হয়েছে। 2 নম্বর হচ্ছে দেবাশিস রাজনৈতিক ছেলে, এবং তার উপর আক্রমণ হচ্ছে। কিঞ্জল নন্দ সে সুপারস্টার না, টিভি থেকে কত আয় করে, এ থেকে কত আয় করে, তা থেকে কত আয় করে, এইসব কথাবার্তা বলছে। যারা কাটমানির ব্যবসা করে তারা এই প্রশ্ন তুলছে, অদ্ভুত না? যারা একটা বাড়ি হেলে পড়ছে, কোনো পাইলিং না করে প্রমোটারের হাতে দিয়ে দেয় সবকিছু, জনজীবনকে ধ্বংস করে দিতে চায়, তারা এই সব কথা বলছে। এটা ভাবা যায়, অথচ আমরা কিছু করতে পারছি না। তার প্রধান কারণ হচ্ছে আন্দোলন যে স্তরে ছিল, আমি এ কথা বলতে রাজি নই যে আন্দোলন স্থিমিত হয়ে গেছে বলে, বা আন্দোলন জোয়ার ভাটা আছে। ভাটাকে জোয়ারটা কি সময় আসবেই, একটা সময় তো জোয়ার আসবেই। তা জোয়ারটাকে ত্বরান্বিত করার জন্যই আমাদের যেটা করতে হবে, অন্তত মফস্বল টাউনগুলোতে যেতে হবে, এবং সেটা 1-2 ডাক্তারবাবু সঙ্গে থাকবেন। আমরা যারা নাগরিক, মেধাদের সংগঠন আছে, আমি জানি যে সেফ ডেমোক্রেসি, আমি নিজেও মেম্বার ওর, তো সেইটা বা আরো সব নাগরিক সংগঠনগুলি আগামী 5 তারিখ রাস্তায় নাম্বার ডাক দিয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, আমি ভাবছি না, আমি বলছি সবাই নাগরিক, আমি তো কোনো পার্টি করি না, নাগরিক। এই যে নাগরিক সমাজ, এই গোটা নাগরিক সমাজে যারা সবসময় অ্যাক্টিভ, তাদের যেতে হবে। স্যারকে তো বলা যাবে না যে আপনি চলুন স্যার এই বয়সে, এটা সম্ভব না। কিন্তু তিনি মদত করেন আমাদের, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এই মদতকারী লোকগুলোর সংখ্যাও কিন্তু কমে গেছে আজকে, এটা আশ্চর্যের ব্যাপার। যেদিন সিঙ্গুর নন্দীগ্রাম যেদিন চিৎকার করেছিল, আমিও চিৎকার করেছিলাম, কিন্তু আমি আমার এই সরকারের বিরুদ্ধে প্রথম বিরোধিতা শুরু করি, প্রথম বিরোধিতা। আমি কিন্তু তৃণমূলকে ভোট দাও কোনোদিন বলিনি। প্রথমত আমি বলেছিলাম এই নোংরামি বিষয়গুলো, সে বাম হোক অবাম হোক, তার বিরুদ্ধে আমি সরাসরি বলেছি। আমার কোনো তো পিছুটান নেই, আমি সরকারি চাকরিও করিনি, আমি প্রাইভেট স্কুলে পড়িয়েছি, কোনো প্রশ্নই নেই। প্রশ্ন হচ্ছে এই জায়গাটা যে বাম হোক অবাম হোক যাই হোক, সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে। গ্রামাঞ্চলগুলোতে আমি কিছুটা হেল্প করতেই পারবো, মিতা অনেকটা হেল্প করতে পারবে, ডক্টর নাইয়া অনেকটা হেল্প করতে পারবেন, কারণ ও দক্ষিণ 24 পরগনার ছেলে। দেবাশিস বহু জায়গায় যায়, ও তো পারবেই। এই যে যাদের কন্ট্যাক্ট গুলো আছে, সেই কন্ট্যাক্ট গুলোকে যদি এক জায়গায় করা যায়, এবং সমস্ত বাম দলগুলো ঠিকই বলেছে, কারণ এ তো বাম দলগুলো ছাড়া হবেও না, বাম দলগুলোকে নিয়ে আমি যেমন 23শে মার্চ আমরা ভেবেছি গোটা নদিয়া জেলা জুড়ে এই আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়ার একটা কল দেবো, আমরা ভেবেছি। এটা জানি না এটা বলাটা টিভির সামনে
উচিত বেশ হলো কিনা, বেশ কারণ আমি তার আগে আসবো কি ধরনের চক্রান্ত চলবে জানি না। আপনার ভাবনার বিষয়টা আমরা বুঝেছি। আমি আবারও আসি ডক্টর বিশ্বাসের কাছে, ডক্টর সরকারের কাছে আমি আসবো। ডক্টর সরকার, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি বারবার, যে কোথাও কি আমাদের নাগরিক সমাজ পেছিয়ে গেছে এবং রাজনৈতিক সমাজ মানে পলিটিক্যাল সোসাইটি এটা কার্যকর অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। পলিটিক্যাল সোসাইটি মানে দলের একেবারে দলীয় রাজনৈতিক সবার উপরে চেপে বসেছে। এইটাকে কি সম্ভব অতিক্রম করা? নাগরিকরা কি পারবে তাদের রাজনৈতিক আনুগত্য অতিক্রম করে নাগরিক সত্তার উপরে ভরসা রেখে একটা অন্যভাবে ভাবতে, তার নাগরিক অধিকার, গণতন্ত্রের সাথে সেই নাগরিক অধিকার কিভাবে সামঞ্জস্য রাখে সেই বিষয়গুলোকে সামনে রেখে একটা নতুন বার্তা দিতে? আজকের এই সামাজিক যে পরিমণ্ডল তাতে কি সেটা সম্ভব হবে? দুটো ব্যাপারকে তুমি যেমন পরিষ্কার আলাদা করছো, নাগরিক সমাজ এবং রাজনৈতিক সমাজ, আমি সেভাবে আলাদা করতে পারি না। কারণ নাগরিক সমাজের মধ্যেও রাজনীতি, কোনো না কোনো রাজনীতি করে এরকম মানুষেরা আছে। ফলে এটা যদি হয় যে নাগরিক সমাজ খানিকটা পিছিয়ে পড়েছেন, আমি জানি যে সেভাবে পিছিয়ে পড়েননি, কারণ আমার পরিচিত মানুষজন যারা হয়তো প্রত্যক্ষ রাজনীতি করেন না, তারা এই ব্যাপারটা সম্বন্ধে সচেতন এবং তারা আন্দোলনের মধ্যে আছে। কিন্তু এটাও রাজনৈতিক, বিশেষ করে অসীম যেটা বললেন যে বামপন্থী রাজনৈতিক দলগুলোর কর্তব্য, শুধু দলগুলো নয়, দলের তো নানা ফ্রন্ট আছে, ছাত্র ফ্রন্ট আছে, যুব ফ্রন্ট আছে। এই ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট, সাংস্কৃতিক ফ্রন্ট, সমস্ত কিছুকে মিলিয়ে এই মোবিলাইজেশনটা করা দরকার গ্রামের দিকে। তাদের সংগঠন আছে, যাদের শক্তিশালী সংগঠন আছে, যে মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে আবার ব্যাপারটা তুলে ধরা এবং মানুষকে আবার আন্দোলনে সামিল করা গ্রামের দিকে, প্রত্যন্ত গ্রামের দিকে। অসীম যেমন পারবেন, ডক্টর নাইয়া যেমন পারবেন, মিতা যেমন নানা জায়গায় যেতে পারবেন, এইটা রাজনৈতিক দলগুলো এদের সাহায্য করা উচিত, কোনো রকম ভেদাভেদের চিন্তা না রেখে সাহায্য করা উচিত। এবং এইভাবেই আবার এই একটা জনজাগরণ যেটা চলছিল, যেটা এখনো আছে, তলায় তলায় আছে, আমি জানি, কারণ আমি আমার সন্তানেরাই তার মধ্যে আছে, তাও আমি জানি। ফলে এইটা হচ্ছে আশু কর্তব্য। ডাক্তাররা নিশ্চয়ই যাবেন, কিন্তু ডাক্তাররাও তো তাদের কাজের মধ্যে যে থ্রেট কালচার তাদের ওপর সবচেয়ে বেশি করে পড়ছে, তাদের আক্রমণ করা হচ্ছে, তাদের এখানে ওখানে পাঠানো হচ্ছে। ফলে ডাক্তারদেরও এখন সীমাবদ্ধতা একটা তৈরি হয়েছে এই থ্রেট কালচারের জন্য। ফলে একই সঙ্গে আন্দোলনের পক্ষে এবং থ্রেট কালচারের বিরুদ্ধে, বিশেষ করে ডাক্তারদের ওপর যে আক্রমণগুলো নেমে আসছে, বা আন্দোলনের নেতা নেত্রীদের ওপর যে আন্দোলনগুলো নেমে আসছে, তার বিরুদ্ধেও একটা আন্দোলন পাশাপাশি তৈরি করা দরকার। এবং এই কাজে আমি রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে বলবো, তাদের অনুরোধ করব যে এই আন্দোলনটা একটা 1 নম্বর আরো ঘনীভূত করবার জন্য, আরো তীব্র করার জন্য, 2 নম্বর এটাকে আরো বিস্তারিত করার জন্য, একদম প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে দেবার জন্য এই অনুরোধটা একজন বৃদ্ধ মানুষ, 88 বছরের বৃদ্ধ মানুষ, আমি রাখছি সকলের কাছে। বেশ, আমি ঠিক আপনার সেই অনুরোধের সূত্র ধরেই আমি আশফাকুল্লাহ নাইয়ার কাছে আসব। রাজনৈতিক দলগুলো, আপনারা রাজনৈতিক দলগুলোর সংসর্গ বাদ দিয়ে আপনাদের প্রয়াসকে, আপনাদের প্রতিবাদকে, আপনাদের প্রতিরোধকে এগিয়ে নিয়ে যেতে চান, সেটা আপনারা বারবার বলেছেন। কিন্তু এটাও তো ঠিক যে যদি আমরা এভাবে দেখি যে এই প্রতিরোধটা নিজস্ব একটা রাজনীতির ধরন আছে, তো এই প্রতিবাদ তো নিজে একটা রাজনীতি, সেই রাজনীতিটাকে কি কোনোভাবে অস্বীকার করা যায়? যে সত্যি তো অরাজনৈতিক যে কথাটা বলা হচ্ছে, সেইভাবে কি হয় প্রতিবাদ আর প্রতিরোধের বলয় তৈরি করা সম্ভব? নাকি আসলে আপনারা যে প্রতিবাদটা করছেন দল ছাড়াও তার একটা রাজনীতি আছে, সেই রাজনীতিক যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের খোপে আমি নাও ভাবি, তাহলেও সেটা রাজনীতি আছে, থাকবেই, এবং সেই রাজনীতির শক্তিটাই আসলে প্রতিবাদ আর প্রতিরোধের বলয়টাকে আরো বেশি দৃঢ় করবে? একদম, দেখুন আপনার সঙ্গে আমি একমত এই ব্যাপারে, কিন্তু ডিফারেন্সটা কি আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথম কথা, যদি আমরা এই আমাদের যে আন্দোলন, ন্যায় বিচারের আন্দোলনে
প্রথমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো একই সঙ্গে একই মঞ্চে একইভাবে আন্দোলন করতাম, তাহলে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কিংবা শাসক দলের জন্য ওটা প্রতিহত করা খুব ইজি হয়ে যেত। কারণ তারা ওই প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা আছে তাদের সঙ্গে সবসময় রাজনৈতিক মোকাবিলা রোজই করছেন। ডিফারেন্সটা কোথায় হয়েছে, যখন আমরা রাজনৈতিক কোনো চেয়ার, কোনো পজিশন, কোনো ব্যক্তি বিশেষে আন্দোলন না করে যখন বিচার বলে আমরা আন্দোলন করেছি, তখন যে যেখানে রাজনীতি করেছে এবং তার সঙ্গে অবিচার দিয়েছে তাদের ক্ষেত্রে একটা সমস্যায় দাঁড়িয়েছে। ঠিক সেই জন্যই কিন্তু আপনি যদি দেখেন, আমরা মনে করি, এটা আমারও ধারণা, যে রবিবার সুপ্রিম কোর্ট থেকে সুমোটো নেওয়া খুব একটা নর্মাল নয়। তো এখানে কিন্তু একটা কেন্দ্রের রাজনীতিও কিন্তু জড়িত আছে বলে আমি মনে করি, এবং অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমরা বুঝেছি যে একটা কেন্দ্রের রাজনীতিও জড়িত ছিল বলে তারাও মনে করেন। তো এটার কিন্তু যদি আপনি বলেন যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারা কিন্তু রাজনৈতিক দলকে যত না ভয় পায়, ন্যায় বিচারটা দিতে গিয়ে যে অপারগতা আছে, যে জায়গা তাদের ডেফিসিট আছে, যে জায়গাগুলো তাদের দুর্নীতি থেকে শুরু করে যে যে জায়গায় তাদের ঘুঘুর বাসা আছে, সেগুলো ভেঙে পড়ার চান্স তাদের অনেক বেশি হয়। তাই ন্যায় বিচার কথাটা সমস্ত অবিচারকারী রাজনৈতিক দলের গায়ে লেগেছে। তাই ন্যায় বিচার এখনো পর্যন্ত না পাওয়াতে ওই ব্যথা কিন্তু সবার যায়নি। তাই আপনি দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের কথাবার্তা স্ট্যান্ড বিভিন্নভাবে কিন্তু আন্দোলনের আক্রমণাত্মক জায়গায় গিয়েছে। এবার বামপন্থী নিয়ে স্যার যেটা বললেন যে বামপন্থী ছাড়া হবে কি হবে না, আমার মনে হয়, দেখুন, আপনি কোনো একটা ন্যায় বিচারের আন্দোলন করছেন এবং যদি সেটা ন্যায়সম্মত হয়, সেটা যে কোনো রাজনৈতিক দল করা ব্যক্তি যদি ন্যায়সঙ্গত কারণে দাঁড়িয়ে থাকেন তার সঙ্গে কিন্তু মিলে যাবে। তো সেই মিলটা যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিলে যায়, সেটা ভিজিবিলিটি অটোমেটিক হবে। আমার মনে হয় কেউ এটা আটকাতেও পারবে না, কেউ সেটাতে পরামর্শও দিতে পারবে না। তাদের মতাদর্শ, তাদের ভাবনা, এবং তারাও যদি ন্যায় বিচার চায়, সেটা আমার মনে হয় সবার জন্য ওপেন প্ল্যাটফর্ম আছে, এবং যারা ভিজিবল ভাবে করছেন তারা করছেন। আমার এটা আলাদা করে কোনো রাজনৈতিক দলের নাম নেওয়াটা আমার মনে হয় ঠিক হবে। আমি আসবো আপনার কথার সূত্র ধরেই মিতাদির কাছে আসি। মিতাদি, পরিষ্কার যেটা ডাক্তার নাইয়া বলে দিলেন যে তারা রাজনীতির দলের সাথে সংশ্লিষ্ট হওয়ার কথা ভাবছেন না, কিন্তু তারা তো ন্যায় বিচার চাইছে। সত্যিই তো হাসপাতালের সুস্থ স্বাস্থ্য পরিষেবা তৈরি হোক, দুর্নীতিমুক্ত একটা স্বাস্থ্য পরিষেবা, এটা তো ওদের দাবি। সেই সূত্রেই সেটাকে সামনে রেখে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যদি সাধারণ মানুষের কাছে সেই বার্তাটা নিয়ে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করে, তার সাথে তো ওদের আন্দোলনের বা ওদের প্রতিবাদের কোনো বিরোধ নেই। সেই অবকাশটা তো তৈরি করাই যায়। অবশ্যই তৈরি করা যায়, এটা ডিপেন্ড করছে তাদের দলগুলোর সদিচ্ছার উপরে। ইচ্ছে অনিচ্ছারও ব্যাপার থাকে। আর একটা কথা আবার বলতে কোনো দ্বিধা নেই যে মোটামুটি সব ডান বাম যাই বলি না কেন, সব রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট সমীকরণ আছে, তার বাইরে তারা বেরোতে পারে না। কাজেই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে, আমরা যারা আন্দোলনকারী আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, সিনিয়র ডাক্তারদের ক্ষেত্রে প্রথম যারা মানে ওরা যখন স্বাস্থ্য কেন্দ্রে ছিল বা ওরা যখন অনুষ্ঠান মঞ্চে ছিল, বা আমরা যখন বড় ডাক্তারবাবুদের মানে অনুষ্ঠান মঞ্চে আমরা যখন রাত জেগেছি, তখন কিন্তু দেখেছি যে প্রচুর লোক এসেছে। তারা কিন্তু প্রত্যেকটি লোক কোনো কোনো রাজনীতি বিলং করে, মানে যে ভোট দেয় দলে তো অবশ্যই বিলং করে। কাজে সেখানে মানুষ যখন মিশেছিল, কোন রাজনৈতিক দল বা তাদের কোনো মাথা দলগুলি কোনো মাথা ব্যাপার, তবে একটা কত তুচ্ছ ব্যাপার ঘটছিল। কিন্তু পরবর্তীকালে মানে সাধারণ মানুষ যাদের বলছে তারাও কিন্তু প্রত্যেকে রাজনৈতিক প্রস্তুত হচ্ছে। কেন? সে কোনো না কোনো হয় তৃণমূল কোনো না কোনো একটা দল কিন্তু দেবে। এবারে যখন ওরা দেখলো, আমার যেটা ব্যক্তিগত পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে বিচার প্রক্রিয়াটা আশফাক যেটা বললো যে সুমতি দিয়ে নিয়ে গেল,
এটা নিয়ে যাওয়া মানে হচ্ছে যে একদম মুক্ত করে দেওয়া হবে, যার জন্য উনি বা এনার শাবকরা কথায় কথায় বলেন আমাদের কাছে যখন ছিল তখন তো আমরা ফাঁসি দিয়ে দিচ্ছি। আর সবথেকে মানে নির্লজ্জ প্রলাপ, মানে পাগলের প্রলাপ না, নির্লজ্জ প্রলাপ যে তিনি ফাঁসি দেওয়ার কেউ না। আমাদের কনস্টিটিউশনে ফাঁসি সম্পর্কে যা আছে বা আমাদের ন্যায় সংহিতায় যা আছে সেটা মূর্খ ছাড়া, মানে মূর্খের থেকেও অধম মূর্খ যারা আছে তারা আমি ফাঁসি দিয়ে দেবো কথাটা বলতে পারে, কারণ ফাঁসি অনেকগুলো প্রসেস আছে, সে কথার দিকে আমি যাচ্ছি না। একটা ব্যাপার চিন্তা আমার মাথায় মাথায় মাঝে মাঝে চিন্তা আসে যে এই যে ডাক্তারদের আন্দোলন আর রাজনৈতিক আন্দোলন, এই দুটো বিভাজন করে দেওয়ার মধ্যেও এটার মধ্যে যারা বিপথগামী রাজনীতি করে শাসক দল, তারা এটার মধ্যে অনেকটাই ঢুকে পড়ে এই বিভাজনটা করার চেষ্টা করছে। এবং জুনিয়র ডাক্তার বনাম সিনিয়র ডাক্তার এটাও চেষ্টা করেছিল, এটাতেও ওরা সাকসেসফুল হয়নি। এটাতে রাষ্ট্রের একটা প্ররোচনা আছে। কাজেই সেই ক্ষেত্রে আমার মনে হয়, দেখো ওই যে যখন আমি যখন রিক্লেম দ্য নাইটের ডাক এখানে হলো, মানে ব্যারাকপুরে একটা ঐতিহাসিক সমাবেশ হলো, সেদিনকে যারা এসেছিল তাদের মধ্যে বহু সংখ্যক লোক তৃণমূল ছিল না, বহু সংখ্যক মহিলা বিজেপি ছিল না, বা অন্য কিছু ছিল না, তারা ছিলেন, তারা কিন্তু ওই মেয়েটার জন্যই এসেছিলেন। ফলে প্রত্যেক দলের মধ্যেই, এই দুটো দলের মধ্যে খারাপ লোকে ভর্তি এটা ঠিক, কিন্তু দুই একজন ভালো লোকও তো আছেন, ব্যতিক্রম থাকেই সব জায়গায়, তারা আসবেন। কিন্তু বিভাজন যদি করে দেওয়া হয় যে ডাক্তারদের আন্দোলন বনাম নাগরিক সমাজ, সেই বিভাজনটাকে যারা কাজে লাগাতে চাইছে সেটা হচ্ছে রাষ্ট্র। সেই ফাঁদে যদি আমরা নাগরিক সমাজ বা ডাক্তাররা পা দেন, তাহলে সেটা আমাদের কাছে একটা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে সেই পার্সপেক্টিভ থেকে আমার একটা বক্তব্য যে এইটা তো মিডিয়া, বড় বড় মিডিয়া তারা কিভাবে নানান অ্যাঙ্গেল নানান কিছু চিন্তা করে তোমার এই মঞ্চ থেকে এই বার্তাটা অন্তত পৌঁছক যে সুশীল সমাজ আমরা যাকে বলি, নাগরিক সমাজ, তারা যে পার্টি করুক না কেন, তারা আমাদের পাশে আসুন, ডাক্তারদের পাশে আসুন, ডাক্তারের সাথে থাকুন, আমরা একসাথে অন্তত এই যে আমি শুধু এখানে মিতাদি আমি একটা প্রসঙ্গ উত্থাপন করি। এই যে মিডিয়ার কথা আসছে, সংবাদ মাধ্যমের কথা আসছে, আমি নিজে বড় বড় সংবাদ মাধ্যমে বেশ কিছুদিন, অনেকগুলো বছর চাকরি করার পর আমার বারবার করে মনে হচ্ছে সবাইকে বোধহয় জানানোর দরকার যে যারা মনে করেন যে বড় সংবাদ মাধ্যম সংবাদ তুলে ধরবে, আসলে না, সংবাদ না তুলে ধরেও তারা সংবাদের ব্যবসাটা করে। আমি খুব কাছ থেকে দেখেছি বলে বলছি, আসলে সংবাদ না করে সংবাদ চালানোর যে ব্যবসাটা বড় পুঁজি নিয়ন্ত্রিত মিডিয়া করে। ফলে যারা প্রত্যাশা করছেন বড় মিডিয়া যথার্থ খবর আপনাদের সামনে তুলে ধরবে, তারা প্রতারিত হবেনই, হয়েই যাবেন। খুব কাছ থেকে দেখার সূত্রেই ঠিক এটা আমি বারবার করে বলছি, কারণ বড় মিডিয়াগুলো বড় বড় বিজ্ঞাপন যেটা শাসক দল, যেটা সরকার, যেটা রাষ্ট্রের সরকার দেয়, ফলে তাদের বিরুদ্ধে খুব বেশি সোচ্চার হওয়া তাদের পক্ষে সম্ভব নয়। শুধু তাই নয়, ছোট ছোট কিছু মিডিয়া, শাসক দল ছোট ছোট মিডিয়া করেও নানাভাবে বিভাজন করবার প্রয়াস চালিয়ে যাচ্ছে, সে সম্পর্কেও আমাদের সচেতন হতে হবে। আজ যারা প্রতিবাদ করছেন তাদের মনে রাখতে হবে বিভিন্নভাবে বিভাজন, যেমন নাগরিকদের মধ্যে বিভাজন তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। আমি ঠিক এখানেই আসবো, অসীম গিরির কাছে আসবো, যে অসীমবাবু, নাগরিকদের মধ্যে, নাগরিক মানে একটা অংশের, হ্যাঁ মিতাদি কথা শেষ করুন, আমি হ্যাঁ হ্যাঁ একটা কথা সেটা বলছি যে তুমি নিশ্চয়ই জানো এই যে আমাদের যারা বাইট নেয় বিভিন্ন জায়গায়, তারা স্যারের বাইট নিচ্ছে বা আশফাকের বাইট নিচ্ছে বা কোনো, তুমি জানো ওরা যে প্রশ্ন করবে তার উপরে থাকে। একদম, আমি খুব ভালো জানি, কারণ আমি এই সমস্ত চ্যানেলগুলোতে আমি চাকরি করে এসেছি, আমি জানি এরা কি করা হয়। একেবারে আগে থেকে ঠিক করা থাকে কোনটা যাবে কোনটা যাবে না। সম্পাদকীয় রীতি মানে লাভ লোকসানের হিসেবের নীতি, পরিষ্কার বলে রাখছি। যারা সেই প্রশ্নটাও টিআরপি বাড়ানোর একটা মানে কর্পোরেট একটা, ওটাও কর্পোরেট কাজে বড় মিডিয়ার কাজ থেকে কোনো প্রত্যাশা আশা না করলেও, কিন্তু বড় মিডিয়া তো মানুষ সাধারণত বসে,
তাদের মধ্যে সেই প্রভাব পড়তে পারে, এটা এটা মাথায় রাখতে হবে। মানে এই প্রভাব বা এই এই ভাবনা থেকে মানুষ যত তাড়াতাড়ি বেরিয়ে আসে, মানুষকে আমি বারবার আমার অনুষ্ঠানে আমি বারবার করে বলি, বেরিয়ে আসুন এই প্রভাব থেকে বা এই ভাবনা থেকে, যে মিডিয়া বড় পুঁজি নিয়ন্ত্রিত মিডিয়া আপনাদের সঠিক পথ দেখাবে, সঠিক খবর দেখাবে। এই ভাবনা, এই ভ্রম থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। আমি অসীম গিরির কাছে আসবো। অসীম, সত্যি তো নাগরিক সমাজের মধ্যে একটা বিভাজন আছে। নাগরিক সমাজ বলে যাদের বলা হয়, উপরতলের কিছু বিশিষ্টজন যারা তাদের বুদ্ধি দিয়ে, বোধ দিয়ে সমাজকে নানা পথে চালিত, কিন্তু নাগরিক সমাজ বলতে অগণিত সাধারণ মানুষও এই এটা তো আমরা হারিয়ে ফেলবো কেন? সাধারণ মানুষ যে প্রত্যেক দিন জীবনযাপনের নানা লড়াই এর মধ্যে দিয়ে যাচ্ছে, নাগরিক সমাজ তো তারাই। হ্যাঁ, একটা সময় আমরা দেখেছিলাম যে বুদ্ধিজীবী কথাটা খুব চালু ছিল, একদম। আর তারপরে আরম্ভ হলো সুশীল সমাজ। এগুলো কতগুলো মিডিয়া, তুমি যে মিডিয়াগুলোর কথা বললে, তারাই চালু করেছিল, এবং তারা যে ধরনের কথাবার্তা বলতো, মানুষজন সে ধরনের কথাবার্তা বলতো। বুদ্ধিজীবী বলছে শিক্ষক, ডাক্তার, এইসব এদের বোঝানো হতো, শিল্পী ইত্যাদি ইত্যাদি। মানে কৃষক বুদ্ধিজীবী নয়। মেধা আর বুদ্ধির মধ্যে যে গুলিয়ে ফেলার ব্যাপারটা, এটা করেছিল। ঠিক আছে, বাদ। প্রশ্ন হচ্ছে যে আমার এখনো অব্দি বক্তব্য, সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষই। সে লক্ষ্মীর ভান্ডার নিলেও সাধারণ মানুষ, না হলেও সাধারণ মানুষ। এই যে লক্ষ্মীর ভান্ডার নিতে যাচ্ছে, সব লক্ষ্মী তৃণমূল নাকি? একদম না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বোঝেই না, নেই। লক্ষ্মীর ভান্ডার তো সরকারি প্রকল্প, সরকারি প্রকল্পের টাকা। সে আমার বাড়িতে এসে বলছে স্বাস্থ্যসাথীর কার্ডটা করিয়ে নাও। তাই বলে করাবো না আমি। কেন করাবে না? তুমি সবাই করে নিচ্ছে, আমি করাবো না। তৃণমূলের ছেলেরই এসছে, ওরা জানেও না যে আমি নেবো না এটা। তো বলছি কেন নেবে না তুমি? এর পাও তো, তাহলে বয়স্ক ভাতা নাও। আমি বলছি দেখো ভাই, আমার যে এমএস এর টাকাটা চলে, আমি করবো না। গরিব মানুষকে দে, গরিব মানুষকে দে একটা, যাক চলে গেছে। প্রশ্ন হচ্ছে এই যে ছেলেগুলো, তারা হচ্ছে ওই চুন সুরকি এইসব বিক্রি করে কোনো রকমে পাড়ার দাদা টাদা হয়েছে। দেখে এই লোকটা মাঝে মাঝে টিভিতে কথা বলে, চিৎকার করে, আসল টাইটেল ভুলিয়ে গিরি করে দিয়েছে নিজেকে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, আমার বারবার বক্তব্য, নাগরিক সমাজ মানে শহরের লোক নয়। নাগরিক সমাজ মানে আমরা শহরের লোকেরা তো বটেই। নাগরিক সমাজ মানে গ্রামের, মফস্বলের বুদ্ধিজীবীরাও, যারা বুদ্ধিজীবী শব্দটা আমি কোট আনকোট ব্যবহার করলাম, বুদ্ধিজীবী বলতে যাদের বোঝা, আসলে কৃষকও। এবার কৃষককে হয়তো এক্ষুনি পাবো না, কিন্তু গ্রামের মাস্টারমশাইদের তো পাবো। গ্রামের মাস্টারমশাইদের নিশ্চয়ই পাবো। আজকেই আমি দেখলাম পাথর প্রতিমা না কোথায়, এবার তৃণমূল ধরাশায়ী হয়ে গেছে একটা জায়গায়, সমস্ত নির্বাচনে ওখানকার, মানে লাইব্রেরি, স্কুল ইত্যাদি ইত্যাদি জায়গায়। কোথায় যেন একটা, আমার মনে নেই, দক্ষিণ চব্বিশ পরগনায় কোথাও ধরাশায়ী করে। তাহলে এই লোকগুলো তো কি মানে নাগরিক নয়? নাগরিক। এদেরকে ধরতে হবে। আমি বলছি কনসাস মানুষকে ধরতে হবে, এবং এই ধরতেটা পারে বাম দলগুলো, ধরতে পারে বাম দলগুলো। ডক্টর নাইয়ারা বলুন যে না, এর তো কোনো বিশেষ ব্যক্তি, বিশেষ পার্টি আসবে না, ঠিক আছে, ওটা ওদের স্ট্যান্ড পয়েন্ট, ঠিক আছে। অরাজনৈতিক কেউ নয়, ঠিক আছে। রাজনৈতিক প্রচন্ড ব্যক্তিত্ব পান কোনো মানুষ এই মঞ্চে উঠবেন না, ঠিক আছে। কিন্তু আমি যদি আজকে প্রচারে যাই এই ডাক্তারদের নিয়ে, আমাকে কিন্তু কোনো না কোনো দলের একটা জায়গা নিতে হবে, না খুন করবে বরুণের মতো, তাই না? বরুণের মতো খুন করবে, অথবা অন্য কিছু হবে। একবার তবে হচ্ছিলাম আমি খুন, একবার তো হচ্ছিলাম আমি RSS হাতে খুন, হতে গিয়েও বেঁচে গেছি কোনো রকমে। প্রশ্ন হচ্ছে এই জায়গাটা, যে তারা তো হেল্প করবে, সেই জন্য আবেদনটা যে বামপন্থী যারা, আমি বলছি বামপন্থী যারা, তাদের কাছে এই বক্তব্য তুলে ধরতে চাই। আমরা যারা নাগরিক সমাজ বলছি নিজেদেরকে, তাদেরকে সাহায্য করা, এই ডাক্তারদের সাহায্য করা। বড় নেতাদের কথা আমি বলছি না, যারা খুব মুখ হয়ে আছে। এখানে স্যার আছেন, স্যার একটা পার্টিকে হয়তো সমর্থন করেন, কিন্তু স্যারকে তো ওভাবে পার্টি বলে চিহ্নিত করা যায় না, কিন্তু আবেদন অন্যরকম। সুতরাং এইরকম ধরনের লোকেরা যদি আবেদন করে, ডাক্তাররাও যদি আবেদন করে, তাদেরকে প্রোটেকশন উইথ প্রচার, যেটা পারে ওরা, এটা করতে পারে না, করতে পারে, তাতে আমাদের সংগঠনের বিস্তার হবে। আমি একেবারে শেষে চলে এসেছি। আমি শুধু ডক্টর সরকারের কাছে আবার আসবো। ডক্টর সরকার, আবেদন রাখা মানে নাগরিকের কাছে, সমস্ত নাগরিক কাছে এই প্রতিবাদের বার্তাটা, এই প্রতিবাদের স্বরটাকে বাঁচিয়ে রাখতে হবে। আপনার আবেদনটা একটু যদি রাখেন আর কি। না, আবেদন তো খুব সহজ, এটা আমাদের সকলেরই আবেদন, এটা আমার কোনো ব্যক্তিগত আবেদন নয়। যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো, পৃথিবীর ইতিহাসেই যার তুলনা নেই, রাজ্যে করে যে ঘটনাটা ঘটলো,
যে সরকারি আশ্রয়ে, সরকারি পরিমণ্ডলে একজন ডাক্তার, তাকে ধর্ষণ এবং খুন করা হলো, এবং সেই সঙ্গে শুধু তাই নয়, একটা রাষ্ট্র তার এই খুনের প্রমাণ লোপ করবার চেষ্টা করলো। এটা যে খুন হয়েছে সেটাকে নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, মা বাবাকে পরে জানালো, পোস্টমর্টমে দেরি করলো, তারপর তাড়াতাড়ি পুড়িয়ে দিল তার শরীরটা। এই 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 এতগুলো উপাদান মিলে একটা এরকম বীভৎস ঘটনা পৃথিবীর ইতিহাসে খুব কম। ফলে মানুষের কাছে যে রাষ্ট্র, এটা ঘটলো যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রই কলঙ্কিত হয়, কিন্তু সেই রাষ্ট্রের আবার প্রোঅ্যাক্টিভিজম, এই খুনটা ধামাচাপা দেওয়ার যে চেষ্টা, সেটা আরো বেশি ভয়ঙ্কর একটা অপরাধ। ফলে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে হলে তো সত্যি সত্যি এই ছুচিবাই রাখলে চলবে না, বামপন্থী দলগুলোকে ডাকতে হবে। কিন্তু গ্রামের যারা এই দু ধরনের মানুষ, জনগণ আছে, তো দু ধরনের নাগরিক। এক হচ্ছে যারা কথা বলেন, মত তৈরি করেন, স্কুলের মাস্টার মশাইরা আছেন। আবার কিছু চুপচাপ থাকেন, সাধারণ মানুষ, কৃষক। তাদের আমরা চুপচাপ থাকতে বাধ্য করি, কারণ আমরা শিক্ষা দিইনি, তাদের আত্মবিশ্বাস জন্মায়নি, তাদের সারা এই ৭৭ বছরের স্বাধীনতাতে আমরা সেটা পারিনি। মানুষকে শিক্ষিত করে তোলা আমরা পারিনি, নিরক্ষর রেখে এখনো 20%, 22% নিরক্ষর। তো এই মানুষগুলোর কাছে পৌঁছে তাদের কথা বলার আত্মবিশ্বাস দেওয়া, যে তোমাদেরও ভূমিকা আছে, রাষ্ট্রের সুবিচারে বিচারে তোমাদেরও ভূমিকা আছে, তোমরা কথা বলো, তোমরা সঙ্গে থাকো, তিলোত্তমার বিচারটা তোমরাও দাবি করো। এটা ডাক্তাররা করবেন, বামপন্থী দলগুলো করবে, অন্য দলের যারা যাদের ভালোবাসা আছে মানুষের প্রতি, তারা করবে। সবাই মিলে আমাদের করতে হবে। বেশ, আমি একেবারে শেষে চলে এসে আমি ডক্টর নাইয়ার কাছে বলবো। ডক্টর নাইয়া, সাধারণ নাগরিকের কাছে আপনারা যারা প্রতিবাদ করছেন, প্রতিবাদের আন্দোলনে রয়েছেন, কি দায় প্রত্যাশা করছেন? ও যে আমি একজন ডাক্তার ছাড়াও আমিও কিন্তু একজন সাধারণ নাগরিক। আমি এখানে আপনার ডাক্তার সত্তাকে একদম নাগরিকদের পক্ষ থেকেই বলছি। আচ্ছা, আমি কিছু বলছি সাধারণ নাগরিক। আবার শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, এবার বলুন। তো যেটা বলছি আমি সাধারণ নাগরিকদের পক্ষ থেকেই বলছি, যে ওই বানরের কলা টাকার মতো যে উদাহরণ প্রথমে আমি দিলাম, টাকা দিয়ে কিন্তু কলা কেনা যায়, কলাটা দেখে টুক করে তুলে নিলে হবে না বানরের মতো, আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। এবং সর্বোপরি যেটা আমাদের লক্ষ্য, বারবার বলছি, যে অবিচারগুলোকে দূর করে বিচার প্রতিষ্ঠা করার জায়গায় লড়তে হবে। স্যার যে কথাটা বললেন যে আমরা এটা করে উঠতে পারিনি, আমার মনে হয় স্যার হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার একটা জায়গায় স্যার মিস করলেন, সেটা হচ্ছে যে যতটুকু করেছেন বা আজকের আমরা যতটুকু বলতে পারছি, সেটাও স্যারেরাই কিন্তু দিয়েছেন, ওনাদের শক্তি থেকেই আমরা পেয়েছি। তাহলে আমি অলওয়েজ ওই পজিটিভ ভাইব নিয়ে কি বলবো এগিয়ে যেতে চাই। সবাইকে বলবো একদম, রাষ্ট্র কি করে, কিভাবে ক্ষতি করে, কিভাবে অবিচার করে, ওই পন্থাগুলো একটু জানা, বই পড়া তো দরকার, তার সঙ্গে আমি রাষ্ট্রের জন্য কি করতে পারি, আমি কি করে পজিটিভ করতে পারি, সেটা নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে। একদম। সবাইকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। এবং বারবার করে সাধারণ মানুষের কাছেও আমাদের এই আবেদন থাকবে যে আপনাদের দায়, শুধুমাত্র আরজি করের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, মানুষের দায় আছে। এই রকম ঘটনা আমাদের সমাজের জন্য, আমাদের সভ্যতার জন্য কলঙ্ক। এমন ঘটনার দায় আমাদের নিতে হবে, আমাদেরই এই সমাজটাকে, এই ব্যবস্থাপনাটাকে পরিশুদ্ধ করে তোলবার প্রয়াস জারি রাখতে হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কথা শুনলেন, তাদেরকেও। আমরা বারবার এই প্রশ্নগুলো প্রশ্নগুলো তুলতেই থাকবো, যেভাবে গোটা ঘটনাটা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমাদের মনে করতেই হবে যে নতুনভাবে ভাবার সময় এসেছে। চারপাশের অবস্থাটা যেভাবে এগোচ্ছে তাতে প্রতিবাদ আর প্রতিরোধের কণ্ঠটাকে বাঁচিয়ে রাখতেই হবে।